বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ব্যাকরণ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। প্রতিনিয়ত আমি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সামনে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি চলছে। আমি সেই ধারাবাহিকতায় সন্ধি থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত 10 বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করছি ব্যাখ্যা সহ। আমি গত টিউটোরিয়ালে স্বরসন্ধি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেখিয়েছি। আজকে ব্যঞ্জন সন্ধি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেটা ব্যাখ্যা সহ সমাধান দেব। তাহলে চলুন শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসটা দেখি এবং শেষ পর্যন্ত ক্লাস দেখবেন। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন আজকে ক্লাসে কি কি থাকছে। তাহলে দেখেন, প্রথমে 2009 সাল থেকে শুরু করি। প্রথম প্রশ্ন ছিল উচ্ছ্বাস। বলছিল এর সন্ধি বিচ্ছেদ কি। বেশিরভাগ প্রশ্নগুলো এসছে সন্ধি বিচ্ছেদ অর্থাৎ ভাঙতে বলা হয়েছে। ঠিক আছে, অনেক সময় আসে নিচে কোনটি স্বরসন্ধি কোনটি ব্যঞ্জন সন্ধি এভাবেও আসে। ঠিক আছে, তারপর আমরা দেখছি বেশিরভাগই আসছে সন্ধি নির্ণয়। এটাকে যদি ভাঙি, দেখেন উত যোগ শ্বাস। সন্ধিতে একটা নিয়ম আছে, দেখেন ত ও দ। আর দ্বিতীয় অংশে, প্রথম অংশের শেষ ধ্বনিটা হবে ত অথবা দ, আর দ্বিতীয় অংশে হবে তালব্য স। তাহলে ত আর দ এর স্থানে হবে চ, আর তালব্য স জায়গায় হবে ছ। এখন বলবেন যে এখানে ত ও দ তো নেই। ঠিক আছে, আপনারা খেয়াল করবেন খণ্ড ত এবং ত এই দুইটা বর্ণের কিন্তু উচ্চারণ এক। বর্ণ দুইটা আলাদা হলেও উচ্চারণ কিন্তু এক। যে ত যেখানে নেই তার মানে তার অর্থাৎ ত এবং খণ্ডত দুইটার উচ্চারণ এক। তাহলে আমরা এটাকে ত ধরে নিচ্ছি। তাহলে প্রথম অংশে এটা আছে, দ্বিতীয় অংশে তালব্য স আছে। এইটার জায়গায় কি হবে? ত ও দ এ থাকলে কি হবে? চ। আর তালব্য সর জায়গায় স। দেখেন এখানে চ এবং স, তালব্য সর জায়গায় ছ বসছে, প্রথম অংশের জায়গায় চ বসছে। আর ব ফলাটা এর সাথে ব ফলা ছিল, এটা হয়ে গেছে। তাহলে উত যোগ শ্বাস উচ্ছ্বাস। এরকম আরো সন্ধি আছে, উত যোগ শৃঙ্খল উচ্ছৃঙ্খল। তাহলে এই নিয়মের সন্ধিগুলো হচ্ছে এইটা। 9 সালে 2 নম্বর প্রশ্ন ছিল, দেখেন উন্নয়ন। উন্নয়ন বলছিল এটা সন্ধি বিচ্ছেদ কি। আমি বারবার একই কথা না লিখে সরাসরি ভেঙে দিচ্ছি। দেখেন উত যোগ নয়ন। সন্ধিতে একটা নিয়ম আছে, দেখেন অঘোষ অথবা অল্প প্রাণ। এটা লিখতেছি কি জন্য? যে প্রথম অংশে এই দুই জাতীয় বর্ণের যে কোনোটা একটা থাকবে, হয় অঘোষ বা অল্প প্রাণ ধ্বনি থাকবে। আর দ্বিতীয় অংশে কি থাকবে? নাসিক্য ধ্বনি। নাসিক্য কি? তাহলে ইজিক্যাল টু কি হবে? এখানে যেটা থাকবে সেটার ঘোষ ধ্বনি অথবা নাসিক্য হয়ে যাবে। মনে হচ্ছে একটু জটিল নিয়ম। দেখেন অঘোষ কি? আমরা জানি যে বাংলা ব্যঞ্জন বর্ণের 5টি বর্গের যে 25টি ধ্বনি আছে এগুলোকে স্পর্শ ধ্বনি বলে। স্পর্শ ধ্বনি 5 ভাগে বিভক্ত, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, প বর্গ, ত বর্গ। এই 5টি বর্গে ভাগ করা হয়েছে। প্রত্যেক বর্গের প্রথম আর দ্বিতীয় হচ্ছে অঘোষ, আর প্রথম আর তৃতীয় হচ্ছে অল্প প্রাণ। তাহলে ক, খ, গ এই তিনটাকে আমরা অল্প প্রাণ এবং অঘোষ ধরবো। তাহলে চ বর্গের হবে চ, ছ, জ, ট বর্গের ত, থ, দ। এইভাবে বর্ণগুলো আসবে। আর নাসিক্য বর্ণ কি? প্রত্যেকটা বর্গের যে শেষ 5টা ধ্বনি, যেমন দেখেন দন্তান্ন, মধ্যাহ্ন, উ, ম, ইয়, ম। দ্বিতীয় অংশে এই 5টা ধ্বনির একটা থাকবে, আর প্রথম অংশে থাকবে অঘোষ অল্প প্রাণ। তাহলে দেখেন উত, আমরা জানি যে খণ্ড ত আর ত এর উচ্চারণ এক। তাহলে ত বর্গের দেখেন ত, থ, দ। ত বর্গের প্রথম ধ্বনি হচ্ছে ত। আমরা জানি যে খণ্ড ত এবং ত এই দুটার উচ্চারণ কিন্তু এক। তাহলে প্রথম অংশে বর্গের অঘোষ বা অল্প প্রাণ আছে। দ্বিতীয় অংশে কি থাকবে? নাসিক্য। নাসিক্যের মধ্যে দেখেন দন্তন্য বর্ণ আছে, এই যে দন্তন্য। তাহলে ইজিক্যাল টু কি হবে? এই বর্গের এই ত বর্গের নাসিক্য আবার দেখেন ত, থ, দ, দ দন্তন্য। তাহলে আরেকটা দন্তন্য হয়ে গেছে। তাহলে একটা দন্তন্য আছে আর একটা দন্তন্য হয়ে গেছে। তাহলে উন্নয়নে দেখেন দুইটা দন্তন্য। উৎযোগ নিত, উন্নীত, উদ্যোগ নয়ন, উন্নয়ন। ঠিক আছে, তাহলে একই নিয়মে এই সন্ধিগুলো হয়েছে। আরো বিভিন্ন উদাহরণ থেকে এই জাতীয় প্রশ্নগুলো এসেছে। পরবর্তী প্রশ্ন এসেছে দংশন। বলছে সন্ধি বিচ্ছেদ কি। শন, দংশন কিভাবে হলো? সন্ধিতে একটা নিয়ম আছে, ম এর পরে কি আসবে? উষ্মধ্বনি অথবা অন্তস্থ ধ্বনি। এই যদি আসে তাহলে ম স্থানে কি হবে? অনুস্বর হবে। উষ্মধ্বনি কি? উষ্মধ্বনি দেখেন তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। আর অন্তস্থ হচ্ছে অন্তর্য, ব, র, ল। এই যে কোনোটি আসলে ওই মটা উঠে কি হবে? ম এর জায়গায় অনুস্বর হবে। দেখেন এই যে দংশন, দম যোগ শন, অনুস্বর। তাহলে উষ্মধ্বনি তালব্য স আছে,
এই যে তালব্যস্য আছে। প্রথম অংশে কি থাকবে? ম। দ্বিতীয় অংশে উষ্ম থাকতে পারে, অন্তঃস্থ থাকতে পারে। তাহলে আমার এখানে তালব্যস্য আছে, উষ্ম ধ্বনি আছে। তাহলে এই কি হবে? মটা উঠে অনুস্বর হবে। দংশন, সংসার, সংযোগ, হ্যাঁ, সংরক্ষণ, এই উদাহরণগুলো, সংযোগ। তারপরে দেখেন 3 নম্বর প্রশ্ন কি ছিল? সঙ্গীত। বলছে এর সন্ধি বিচ্ছেদ কি? আমরা আগে ভেঙে দেখি। সংযোগ গীত, ঠিক আছে। আগেকার যুগে সঙ্গীত বানান কিন্তু এইভাবে লিখতো, অর্থাৎ এর সাথে উমৈ গ আছে, ঠিক আছে, উমৈ গ। কিন্তু আধুনিক নিয়মে বাংলা একাডেমি বলছে ময়ের পরে কি থাকবে? কণ্ঠবর্গীয়। কণ্ঠবর্গীয় মানে ক বর্গের ধ্বনিকে কণ্ঠবর্গীয় ধ্বনি বলা হয়। তাহলে ময়ের পরে কণ্ঠবর্গীয় থাকবে, ক খ গ ঘ, এই চারটার যে কোনোটা থাকবে। তাহলে কি বলছে? ময়ের স্থানে উম না হয়ে অনুস্বর হবে। যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য বলছি, তাদের বইতে একটা কবিতা আছে জীবন সঙ্গীত, ওই সঙ্গীত বানানটা এইভাবে আছে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কবিতাটা লিখেছেন এবং এই কবিতাটা অনেক আগের, কারণ উনি মারা গেছেন 1903 সালে, আর বাংলা একাডেমির নিয়ম হয়েছে 1992 সালে। তাহলে এখানে বলছে ময়ের পরে কণ্ঠবর্গীয় বর্ণ আসলে ম স্থানে উম না হয়ে অনুস্বর হয়। এটা কি বানানে? আধুনিক বাংলা বানানে। তাহলে এই সঙ্গীত বর্তমানে আমাদেরকে এইভাবে দিতে হবে, ঠিক আছে। সঙ্গীত, অহংকার, এই বানানগুলো, সংখ্যা, এই বানানগুলো অনুস্বর হবে। তাহলে এই হচ্ছে 2009 সালে প্রশ্নগুলো এসেছিল। এখন দেখেন 2010 সালে কি প্রশ্ন এসেছিল, আমরা সেরকম একটু দেখাই। দেখেন উল্লাস। বলছে উল্লাসের সন্ধি বিচ্ছেদ কি? 2010 সালে প্রশ্নটা এসেছিল। আমরা ভেঙে নিয়ে আগে উদ যোগ লাস। আমি আগে ভাঙছি, পরে নিয়ম দেখাচ্ছি। দেখেন কি হবে। ত এর উচ্চারণ কিন্তু খণ্ডত। খণ্ডত এর উচ্চারণ ত একই রকম, কিন্তু ত এবং খণ্ডত দুটো কিন্তু এক। ত অথবা দ এর পরে কি হবে? যদি যদি ল থাকে, ওই লটা তিক্ত হয়ে যায়, মানে দুইবার হয়ে যায়। তাহলে দেখেন এখানে ত আছে, খণ্ডত মানে ত, দ্বিতীয় অংশে ল আছে, এই লটা কি হবে? ডবল হয়ে যাবে। ডবল বর্ণটা এই যে উল্লাস। আমরা যদি বলি উৎযোগ লেখ, উল্লেখ, উৎযোগ লিখিত, উল্লিখিত, তাহলে এই বানানগুলো কিন্তু এই নিয়মে পড়েছে। আচ্ছা, 10 সালের পরবর্তী প্রশ্ন দেখেন বৈঠক। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেক সময় খেয়াল করবেন যে প্রত্যয় গঠিত কিছু শব্দ সন্ধিতে দিয়ে বলে এটা সন্ধি নির্ণয় কি। তাহলে প্রত্যয় যেভাবে নির্ণয় করা হয় সন্ধিতে ঠিক একই রকম নির্ণয় করলে সেটা সন্ধি নির্ণয় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন বৈঠ যোগ ক, প্রত্যয় নির্ণয় কিন্তু এইভাবেই আছে। তাহলে বৈঠ, এখানে হর্ষের চিহ্ন ছিল না প্রশ্নে উত্তরে, যাই হোক এটা দিতে হবে বৈঠ। তাহলে আমি দিলাম না যেহেতু ছিল না। তাহলে বৈঠ যোগ ক, এটা কিন্তু প্রত্যয় গঠিত একটি শব্দ, কিন্তু বলছে সন্ধি নির্ণয় কি। তাহলে সন্ধি আর প্রত্যয়ের যে নিয়ম আছে, প্রত্যয় যেভাবে ভাঙা হয়েছে সন্ধিতে সেভাবে লিখলেই। এটাও কিন্তু একটি প্রত্যয় গঠিত শব্দ, যেমন দেখেন মূর যোগ অক, ঠিক আছে। এখানে যদি প্রত্যয় নির্ণয় করতে হতো কৃত প্রত্যয়, তাহলে কিন্তু আমি এখানে ধাতুর চিহ্ন দিতাম। যেহেতু এটা প্রত্যয় নির্ণয় না, সন্ধি বলছে, এই জন্য এই চিহ্নটা প্রশ্নে দেয়নি বা দেওয়া যাবে না। মূর যোগ অক, এটাও কিন্তু প্রত্যয় গঠিত শব্দ, যেহেতু বলছে সন্ধি নির্ণয় কি, তাহলে আমাকে এইভাবে ভেঙে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখেন সংসার। আমি এই অংশটা কিন্তু সংসার একই নিয়মে, যেমন দেখেন সংযোগ সার, আমি আগে ভেঙে দিলাম। প্রথমে বলছি কি? ময়ের পরে উষ্ম ধ্বনি অথবা অন্তঃস্থ ধ্বনি, তাহলে কি হবে? এই ম উঠে যে কি হবে? অনুস্বর হবে। তাহলে দেখেন প্রথম অংশে ম আছে, দ্বিতীয় অংশে উষ্মধ্বনি, উষ্মধ্বনির মধ্যে কি কি আছে? 3টা স আছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। তাহলে এই দেখেন দন্ত স আছে। তাহলে কি বলছে? এই মটা উঠে অনুস্বর হবে। তাহলে দেখেন সংসার বানানে অনুস্বর। তাহলে এই যে সংসার, সংরক্ষণ, সংযোগ, সংলাপ, হ্যাঁ, সংবিধান, এগুলো কিন্তু সব এই নিয়মে পড়ছে। তাহলে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখেন ধার। এটাও কিন্তু প্রত্যয় গঠিত শব্দ, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে সন্ধি হিসেবে, যে এর সঠিক সন্ধি নির্ণয় কি। যেমন সন্ধি নির্ণয় হচ্ছে ধারি যোগ অ, ঠিক আছে। আসলে উত্তর সঠিকটা নেই, সঠিক উত্তর ছিল না, এটা হয়তো হতে পারে ধারি যোগ অ, ধার, ঠিক আছে। এটাও প্রত্যয় গঠিত শব্দ, আপনারা খেয়াল রাখবেন। প্রত্যয়ের মতো ভাঙলেই সেটা সন্ধি নির্ণয় হয়ে যাবে। তাহলে এবার দেখেন 2011 সালে যে প্রশ্নগুলো এসেছিল আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখেন উদ্যোগ, উদ্যোগ যোগ,
নানাভাবে নানা বইতে নানা রকম নিয়ম আছে, আপনারা সেগুলো খেয়াল করতে পারেন। প্রথমে দেখেন বর্গের প্রথম থাকলে তৃতীয় হয়। প্রথম বর্গ মানে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, অর্থাৎ ব্যঞ্জন সন্ধি যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ আছে, এদেরকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। সন্ধিতে যদি বর্গের প্রথম বর্ণ থাকে তাহলে তৃতীয় বর্ণ হবে, অর্থাৎ ভাঙার সময় প্রথম, লেখার সময় তৃতীয়। কিভাবে? এই যে খণ্ডতা, খণ্ডতা মানে ত কে ধরবো আমরা, ত আর খণ্ডতার উচ্চারণ কিন্তু এক। তাহলে বর্গের প্রথম বর্ণ কি? ত। এর তৃতীয় কি? ত, থ, দ। তাহলে দেখেন বানানে দ হয়ে গেছে, উদ্যোগ যোগ উদ্যোগ। ঠিক আছে না? আরো নিয়ম থাকতে পারে, আমি শর্টকাটে এটা দেখালাম। উদ্যোগ। তারপরে দেখেন চলচ্চিত্র, চলযোগ চিত্র। দেখেন ত অথবা দ এর পরে কি থাকবে? চ অথবা ছ যদি থাকে তাহলে আরেকটা চ হয়ে যায়। ত ও দ এর পরে চ বা ছ আসলে চ হয়। তাহলে এই যে খণ্ডতা মানে আমি ত ধরবো, ত আছে, তাহলে এই যে প্রথম অংশে ত আছে। ঠিক আছে, দ্বিতীয় অংশে বলবে চ অথবা ছ থাকবে, তাহলে আমার এখানে চ আছে, দ্বিতীয় অংশে চ আছে। ঠিক আছে, তাহলে আরেকটা চ হবে, আরেকটা চ এখানে ছিল, আরেকটা চ আমাকে কি আমি সূত্রের সাহায্যে পেলাম। তাহলে দুইটা চ যদি একসাথে হয় তাহলে এই যে চলযোগ চিত্র, চলযোগ চিত্র, চলচ্চিত্র। এটা এই নিয়মে হয়েছে। প্রথমে ছিল আশ্চর্য। প্রশ্ন ছিল কি? আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ কি? আমি আগে ভেঙে নিই। দেখেন আ প্লাস চর্য, প্রথমে আছে স্বরধ্বনি আ, দ্বিতীয় অংশে চ, উভয় মিলে কি হলো? তালব্য স। এরকম কিন্তু কোনো নিয়ম নেই ব্যঞ্জনে, এরকম কোনো নিয়ম নেই যে প্রথমে স্বরবর্ণ তারপরে চ। হ্যাঁ, স্বরবর্ণের পরে ছ দিয়ে নিয়ম আছে, এখানে চ দিয়ে নিয়ম নেই। তার মানে আবার দেখেন চটা হচ্ছে ব্যঞ্জন, এটা স্বর, যে কোনো এক পাশে ব্যঞ্জন বর্ণ থাকলে সেটা ব্যঞ্জন সন্ধি হয়। তাহলে এটা ব্যঞ্জন, কিন্তু এই ব্যঞ্জনটা কোনো নিয়মে পড়ে নাই, তাহলে এটা নিপাতনের ব্যঞ্জন, নিপাতনে ব্যঞ্জন। কিন্তু প্রশ্ন চেয়েছে যে এটা সঠিক নির্ণয়টা কি, এটা হচ্ছে প্রশ্ন চেয়েছে। তাহলে যদি কখনো প্রশ্ন আসে আশ্চর্য কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। কোন ব্যঞ্জন? নিপাতনে ব্যঞ্জন। নিপাতন মানে কোনো নিয়মে পড়ে না, এটা সন্ধিতে আছে, প্রত্যয়তে আছে, সমাসে আছে, যে নিপাতনের ব্যঞ্জন, নিপাতনের স্বর, নিপাতনের বহুব্রীহি সমাস, নিপাতনের প্রত্যয় কি, এগুলো আছে, কিন্তু নিপাতন মানে কোনো নিয়মে পড়ে না। ঠিক আছে, 13 সালে দেখেন, 12 সালে একটা প্রশ্ন এসেছিল, 13 সালের প্রশ্নগুলো একটু দেখি। উন্নত, দেখেন উত যোগ নত, উন্নত। আমরা দিছি প্রথম যে নিয়মটা দিলাম, হ্যাঁ, অঘোষ অল্প প্রাণ, প্রথম অংশে থাকবে, আর দ্বিতীয় অংশে থাকবে কি? নাসিক্য ধ্বনি। তাহলে কি হবে? হয় ঘোষ হবে ওই বর্গের, অথবা নাসিক্যই হবে। এই যে আমরা উন্নয়নের যে উদাহরণটা, সেই উদাহরণ এই উদাহরণ কিন্তু একই। তাহলে প্রথম অংশে অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ কি? অঘোষ হচ্ছে বর্গের প্রথম দ্বিতীয়, আর প্রথম আর তৃতীয় বর্গের এটা হচ্ছে অল্প প্রাণ, আর নাসিক্য হচ্ছে উম, ইয়, মূর্ধন্য দন্তান্ন ম। তাহলে কি হবে? এই জায়গা যা থাকবে, এই বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয়, অর্থাৎ অল্প প্রাণ অঘোষ থেকে যা থাকবে ওই বর্গের নাসিক্য হয়ে যাবে, ওই বর্গের ঘোষ হবে অথবা নাসিক্য হবে। তাহলে খণ্ডতা মানে ত, ত দেখেন বর্গের প্রথম, তাহলে প্রথমটা অঘোষ অল্প প্রাণ আছে, দ্বিতীয় অংশে কি বলছে? নাসিক্য, নাসিক্যের মধ্যে দেখেন দন্তান্ন আছে, এই যে দন্তান্ন, তাহলে আরেকটা ন হবে, আরেকটা ন ছিল, আরেকটা ন হবে, তাহলে দুইটা ন, উন্নত, উন্নতি, হ্যাঁ, উন্নয়ন, এগুলো এই নিয়মে হয়েছে। পরের প্রশ্ন দেখেন, দর্শনীয়, বলছে সন্ধি বিচ্ছেদ কি? আবারও দেখেন প্রত্যয় শব্দ সন্ধি বিচ্ছেদে দিচ্ছে। তাহলে দেখেন দৃশ যোগ অনিয়, তাহলে দর্শনীয় মানে দেখতে সুন্দর, দেখা, এর ধাতু হচ্ছে দৃশ মানে দেখা, সংস্কৃত ধাতু। ঠিক আছে, যদি এটা প্রত্যয় নির্ণয় থাকতো তাহলে আমাকে এখানে ধাতুর চিহ্ন দিতে হতো, যেহেতু এটা কাজ বোঝাচ্ছে কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় এই চিহ্নটা দিতে হয়, অর্থাৎ এটা হচ্ছে ধাতুর চিহ্ন। যেহেতু এটা সন্ধিতে আসছে তাহলে শুধু ভাঙতে এটাই উত্তর ছিল, তাহলে এটা খেয়াল করবেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন ছিল দেখেন, বৃষ্টি, বলছে সন্ধি বিচ্ছেদ কি? বৃষ যোগ তি। দেখেন সন্ধিতে যদি মূর্ধন্যস্বর পরে ত বা থ আসে, তাহলে ত উঠে যাওয়া হবে ট, আর থ উঠে যাওয়া হবে ঠ।
তাহলে আমাকে দেখতে হবে বৃষ্টি বানানে ট আছে না ঠ আছে। যদি ট থাকে তাহলে আমাকে এখানে ত দিতে হবে, অথবা এখানে যদি ত থাকে আমাকে এখানে ট দিতে হবে। যদি এখানে থ থাকতো, থ থাকলে এখানে ঠ হতো, যেমন কি ষষ্ঠ, ষষ্ঠ যোগ থ, তাহলে এখানে থ হতো। তাহলে এটাও খেয়াল রাখতে হবে, মূর্ধন্য পদে ত বা থ থাকলে ত স্থানে ট এবং থ স্থানে ঠ হয়। আমরা বলি সন্ধি বিচ্ছেদ করো। এখন বিচ্ছেদকে আমরা বিচ্ছেদ করব। পরবর্তী প্রশ্ন ছিল বিচ্ছেদের সঠিক সন্ধি বিচ্ছেদ কি। আমরা আগে ভাঙি। দেখেন বি যোগ ছেদ, এটা উত্তর ছিল। কেন হলো? সন্ধিতে একটা নিয়ম আছে, স্বরবর্ণের পরে যদি স থাকে, বন্ধুরা খেয়াল করুন, সন্ধিতে একটা নিয়ম আছে, স্বরবর্ণের পর যদি স থাকে তাহলে আরেকটা চ হয়, তাহলে একটা চ আছে আরেকটা ছ আছে, তাহলে এটা কি হবে? চয় ছ হয়ে যাবে। এই দেখেন চয় ছ, ঠিক আছে। বিচ্ছেদ কথা যোগ ছলে, কথার ছলে, পরিযোগ ছেদ, পরিচ্ছেদ, অনুযোগ ছেদ, অনুচ্ছেদ, এই নিয়মে হয়েছে। তাহলে আমরা বিচ্ছেদকেও বিচ্ছেদ করলাম। তারপর দেখেন সদাশয় কি হবে? দেখেন সৎ যোগ আশয় বলছে সন্ধি বিচ্ছেদ কি। আমরা একটু আগে দেখেছি বর্গের প্রথম বর্ণ থাকলে তৃতীয় বর্ণ হয়। দেখেন প্রথম থাকলে কি হবে? তৃতীয়। খণ্ডত মানে ত, ত মানে ত বর্গের প্রথম ধ্বনি। তাহলে দেখেন ত বর্গের প্রথম আছে, তাহলে ত বর্গের 3 নম্বর কি? থ দ, তাহলে দ, এই দেখেন এর সাথে দ আসছে। তাহলে বর্গের প্রথম বর্ণ থাকলে তৃতীয় বর্ণ হয়। এটা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন। 2014 সালে দেখেন এবার কি প্রশ্ন এসেছিল আমরা সেটা একটু দেখাচ্ছি। প্রথমে ছিল কাঁদুনি। এটাও কিন্তু প্রত্যয় গঠিত শব্দ, কিন্তু সন্ধিতে দেশে যে সঠিক সন্ধি নির্ণয় কি। আপনার প্রত্যয় যেভাবে ভাঙবেন সন্ধিতে সেটা ভাঙলেও একই অ্যান্সার হবে, অর্থাৎ প্রত্যয় যেভাবে ভাঙা আছে ওইভাবে ভেঙে দিলে সেটা সন্ধির নিয়ম হয়ে যাবে। যেমন দেখেন কাদ যোগ উনি, কাদুনি, এটা কিন্তু প্রত্যয় নির্ণয়। যদি এটা কৃত প্রত্যয়, কাদ হচ্ছে কাদা বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে ধাতুর চিহ্ন দিতে হতো যদি প্রত্যয় নির্ণয় করতাম। যেহেতু এটা প্রত্যয় নির্ণয় না, এই জন্য এই চিহ্নটা এখানে দেওয়া নেই বা দিতেও হবে না, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন ছিল পদ্ধতি। দেখেন নিয়মটা, সন্ধিতে একটা নিয়ম আছে, ত বা দ এর পরে যদি হ থাকে তাহলে কি হবে? ধ হবে। তাহলে পদ্ধতিতে দেখেন দ আছে, ঠিক আছে, আর দ্বিতীয় অংশে বলছে হ থাকে, হ থাকলে কি হবে? ধ। দ্বিতীয় অংশে হ থাকলে দেখুন পদ্ধতি বানানে ধ আছে। তাহলে আমাদের এই নিয়মটা হয়েছে। তাহলে ত এর স্থানে এই দুটা থাকলে হয় কি? দ, আর হ থাকলে হয় ধ। তাহলে এটা খেয়াল রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখেন বাগাড়ম্বর। যেমন বাগ যোগ আড়ম্বর। আমরা মাত্র একটু আগে দেখালাম একটা নিয়ম, যে বর্গের প্রথম বর্ণ থাকলে ওই বর্গের তৃতীয় বর্ণ হয়। প্রথম থাকলে কি হবে? তৃতীয়। তাহলে দেখেন ক কি হবে? বর্গের প্রথম, ক বর্গের প্রথম ধ্বনি হচ্ছে ক, তাহলে কটা হচ্ছে প্রথম। তাহলে ক বর্গের 3 নম্বর কি? ক খ গ, তাহলে গ, এই দেখেন বাগাড়ম্বরে গ আছে, ঠিক আছে। হ্যাঁ, দিক যোগান্ত দিগন্ত, শুভ যোগান্ত শুভন্ত, ষট যোগানন ষড়ানন, এগুলো কিন্তু এই নিয়মে হয়েছে, ঠিক আছে। তাহলে বর্গের প্রথম বর্ণ থাকলে ওই বর্ণ দিয়ে। এটা কিন্তু প্রশ্ন ছিল, যেহেতু এটা ব্যঞ্জনের মধ্যে এই জন্য এটা আমি ব্যঞ্জনের মধ্যে দিলাম। নিপাতন মানে নিয়মে পড়ে না। আমরা প্রচলিত যে ব্যঞ্জন বর্ণের বা স্বরবর্ণের নিয়ম আছে সেই নিয়মের যদি ভায়োলেট হয় তাহলে সেটা নিয়মে পড়ে না, তার মানে সেটা নিপাতন, ঠিক আছে। উদাহরণ ছিল যেমন দেখেন পর যোগ পর, আসলে হসৎ চিহ্ন হবে, প্রশ্নে কিন্তু হসৎ চিহ্ন ছিল না। দেখেন পরস্পর, তাহলে উত্তর ছিল পরস্পর, এভাবে ভেঙে দেওয়া ছিল। তাহলে দেখেন র এবং র, প্রথম অংশে র আছে দ্বিতীয় অংশে র আছে, দুটাই ব্যঞ্জন, কিন্তু র এবং র দিয়ে কোনো ব্যঞ্জনের নিয়ম নেই। তাহলে উভয় পাশে ব্যঞ্জন, বাট ব্যঞ্জনের নিয়মে পড়ে না, এই জন্য এটা নিপাতনের ব্যঞ্জন, ঠিক আছে। এটা পরীক্ষা ছিল। তারপরে দেখেন 15 সালে যে প্রশ্নগুলো এসেছিল সন্ধিজাত শব্দ। দেখেন আমরা শব্দ গঠনের নানা উপায় পড়ে থাকি, সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ, বিভক্তি, এক কথায় প্রকাশ, বাদ, তারপরে দ্বিরুক্ত শব্দ, হ্যাঁ, এগুলো হচ্ছে শব্দ গঠনের নানা উপায়। এর মধ্যে বলছে সন্ধিজাত শব্দ কোনটি, অর্থাৎ সন্ধির সাহায্যে শব্দটা গঠন হয়েছে। সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলনে সন্ধি হয়, সমাস হচ্ছে দুটি পদের মিলনে হয়,
প্রত্যয় হচ্ছে শব্দের শেষে অতিরিক্ত চিহ্ন থাকে, বিভক্তি অতিরিক্ত চিহ্ন শেষে বসে, আর উপসর্গ হচ্ছে আগে বসে। তাহলে আমরা সন্ধিজাত শব্দ এরকম খেয়াল করব যে কিভাবে হয়েছে, ধ্বনি বা বর্ণের মিলনে যদি হয়ে থাকে সেটা এই নিয়মে হয়েছে। উন্মনা, ঠিক আছে, ভাঙলে হয় উদ যোগ মনা। আমরা এর একটা নিয়ম দিয়েছি, অঘোষ অল্প প্রাণ, প্রথমে থাকবে অঘোষ অথবা অল্প প্রাণ, আর দ্বিতীয় অংশে থাকবে নাসিক্য। তাহলে ইজিক্যাল টু কি হবে, ঘোষ অথবা নাসিক্য হবে। দেখেন এই খণ্ডতা মানে ত, প্রথম অংশে ত আছে, এই ত মানে কি, এটা বর্গের প্রথম আর তৃতীয়, এগুলো দ্বিতীয়, এগুলো হচ্ছে ঘোষ আর অল্প প্রাণের মধ্যে পড়ে। তাহলে এটা অঘোষ অল্প প্রাণ, ত বর্গের প্রথমটা হচ্ছে অঘোষও হয় অল্প প্রাণও হয়। দ্বিতীয় অংশে কি থাকবে, ম, ম মানে কি নাসিক্য, প ফ ব ব ম, নাসিক্য হচ্ছে প্রত্যেক বর্গের শেষ ধ্বনি, তাহলে যে কোনো বর্গের শেষটা ম হচ্ছে নাসিক্য। তাহলে ইজিক্যাল টু কি হবে, হয় ঘোষ হবে বা নাসিক্য হবে। দেখেন এখানে দন্তন্য আছে, দন্তন্য ত থ দ দ দন্তন্য, শেষের ধ্বনি নাসিক্য, আবার এটা ঘোষ, তাহলে এখানে দন্তন্য হয়ে গেছে উন্মনা। এটা হচ্ছে সন্ধিজাত শব্দ, কারণ এটা একটা ব্যঞ্জন সন্ধি, এই জন্য আমি উদাহরণটা এখানে দিলাম। তারপরে দেখেন রান্না, বলছে সন্ধি বিচ্ছেদ কি, আগে ভেঙে নি, রাত যোগ না। দেখেন এটাও কিন্তু প্রত্যয় গঠিত শব্দ, যেহেতু বলছে সন্ধি নির্ণয় কি, তাহলে প্রত্যয়তে যেভাবে ভাঙা আছে ওইভাবে ভেঙে দিলে হবে। যদি এটা কৃত প্রত্যয় ভাঙতাম তাহলে ধাতুর চিহ্ন দিতাম, যেহেতু এটা প্রত্যয় আসে না এই জন্য আমাকে ধাতুর চিহ্ন দিতে হবে না। রান্না একটা কাজ বোঝাচ্ছে, কৃতমূল বা ধাতু এর আগে আমাদের এই চিহ্ন দেওয়া লাগে, তাহলে এটা ভেঙে দিলেই আমাদের হয়ে যায়। বলছে সন্ধি বিচ্ছেদ করুন এটাকে কথাচ্ছলে। আমরা একটু আগে এই নিয়মের একটা উদাহরণ দিয়েছিলাম। দেখেন প্রত্যেকবারই ঘুরে ফিরে একই রকম নিয়ম থেকে সন্ধি আসছে। দেখেন প্রথমে থাকবে স্বরবর্ণ আর দ্বিতীয় অংশে থাকবে ছ, তাহলে হয়ে যাবে কি চ, যেমন কথা যোগ ছলে। দেখেন প্রথম অংশের শেষ ধ্বনি হচ্ছে আকার, স্বরবর্ণ আছে, এই যে স্বরবর্ণ। দ্বিতীয় অংশে থাকবে কি ছ, এই দেখেন ছ আছে, ইজিক্যাল টু চ হবে, তাহলে একটা ছ আছে আর একটা চ, দুইটা মিলে চ ছ। কথা যোগ ছলে, পরিযোগ ছেদ, প্রযোগ সদ, এটা এগুলো কিন্তু সব এই নিয়মের ভাষা। আমি আগে ভাঙলাম, পরে শব্দটা লিখতেছি। দেখেন দেখেন ত বা দ, এরপরে বলছে বর্গের প্রথম অথবা দ্বিতীয়, তাহলে কি হবে, খণ্ডত হবে। কিভাবে, দেখেন ত ও দ এর পরে, ত আর ধ, ত ও ধ হচ্ছে প্রথম অংশে থাকবে, ত বা ধ প্রথম অংশে থাকবে, আমাদের প্রথম অংশে আছে ধ। আর দ্বিতীয় অংশে বলছে বর্গের প্রথম বা দ্বিতীয়, বর্গের প্রথম কি, ক বর্গের হচ্ছে ক খ, চ বর্গের চ ছ, ট বর্গের ত থ, ত বর্গের ত থ, দ বর্গের প বর্গের প ফ। তাহলে এখন দেখেন বর্গের প্রথম অথবা দ্বিতীয় বর্ণ থাকবে, তাহলে পটা হচ্ছে প্রথম বর্ণ, বর্গের প্রথম বর্ণ, তাহলে ইজিক্যাল টু কি হবে, খণ্ডত। তাহলে খুদ পিপাসায় দেখেন, খুদ পিপাসায় খণ্ডত আছে। তাহলে ত অথবা ধ এরপরে যদি দ্বিতীয় অংশে বর্গের প্রথম বা দ্বিতীয় বর্ণ থাকে তাহলে ইজিক্যাল টু খণ্ডত হবে, এই খুদ পিপাসা বানানে খণ্ডত রয়েছে। আচ্ছা তারপরে দেখেন এটাও বলছে এর সন্ধি বিচ্ছেদ কি, আসলে এই শব্দটা হচ্ছে প্রত্যয় গঠিত শব্দ, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, নাম বুঝিয়েছে, যেহেতু সন্ধির মধ্যে আসছে এই জন্য সন্ধি নির্ণয় আর প্রত্যয় নির্ণয় একই হয়ে যাবে। দেখেন সর্বভূমি যোগ ইষ্ণ, শব্দের শেষে আমরা জানি যে অ উচ্চারণে হলে ইষ্ণ হয়, এটা হচ্ছে প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে যেহেতু সন্ধিতে আসছে তাহলে এটা ভেঙে দিই। তারপরে দেখেন পরবর্তী প্রশ্ন ছিল মনীষা, মনীষা এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি, আমরা আগে ভেঙে নিই, মনস যোগ ঈশা। দেখেন দন্তস্বর পরে দীর্ঘ ই, এরকম কোন নিয়ম ব্যঞ্জন সন্ধিতে নেই, এবং উভয় মিলে দীর্ঘিকার হয়েছে, এরকম নিয়ম ব্যঞ্জন সন্ধিতে নেই। তাহলে দুই পাশে আবার দেখেন ব্যঞ্জন আছে, এই পাশে ব্যঞ্জন আছে, দন্তস্বর নিচে হর্ষক চিহ্ন আছে, তার মানে এটা ব্যঞ্জন ধ্বনি, আর এই পাশে স্বর আছে, অর্থাৎ ব্যঞ্জন সন্ধি হচ্ছে উভয় পাশের একটা যে কোনোটা ব্যঞ্জন হলে সেটা ব্যঞ্জন সন্ধি হবে, অথবা দুইটাই ব্যঞ্জন হলে ব্যঞ্জন সন্ধি হবে। তাহলে এটা মনে হচ্ছে ব্যঞ্জনের নিয়মে ভাঙতেছি, কিন্তু এরকম কোনো নিয়ম ব্যঞ্জন সন্ধিতে নেই, তাহলে ব্যঞ্জনের নিয়মে পড়ে নাই, তাহলে এটা হচ্ছে নিপাতনের ব্যঞ্জন, কিন্তু পরীক্ষা আসছে শুধু ভাঙা, তাহলে এটা হচ্ছে নিপাতন।
তাহলে বন্ধুরা মনে রাখবেন নিপাতন মানে নিয়মে পড়ে না, এটা ব্যঞ্জনের মধ্যে নিয়মে পড়ে না। কখনো যদি প্রশ্ন আসে নিপাতনে ব্যঞ্জন সন্ধি কোনটা, তাহলে এটাও অ্যান্সার হবে। মনীষা, বৃহস্পতি, হ্যাঁ, পতঞ্জলি, একাদশ, আশ্চর্য, এগুলো কিন্তু ব্যঞ্জনের নিপাতন সন্ধি। ঠিক আছে, 18 সালে প্রশ্ন আসে নাই এভাবে। 19 সালে যে প্রশ্নগুলো এসেছিল আমরা সেটা একটু দেখাবো। 19 সালে বেশ কয়েকটা প্রশ্ন এসেছিল। প্রথমে আসছে দুলোক, বাংলা কি হবে? দ্বীপ যোগ লোক। দেখেন প্রথমে ব পরে ল, বন্ধুরা খেয়াল করেন, প্রথমে র পরে ল, উভয় মিলে জফলা। তাহলে দেখেন দ্বীপ, এই যে বন নিচে অসৎ চিহ্ন, এটাও ব্যঞ্জন এটাও ব্যঞ্জন, তাহলে উভয় পাশে ব্যঞ্জন থাকার মনে হচ্ছে যে এটা ব্যঞ্জন সন্ধি, কিন্তু এরকম কোনো নিয়মের ব্যঞ্জন নাই। তাহলে নিয়মে যখন পড়ে না সেটাকে কি বলবো? নিপাতন। তাহলে এটাকে শুধু ভাঙতে বলছে, যদি কখনো আসে যে নিপাতনের সন্ধি কোনটি অথবা দুলোক কোন সন্ধি, নিপাতনের ব্যঞ্জন সন্ধি, এটা এইভাবে। তারপরে দেখেন বিচ্ছিন্ন, আমরা একটু আগে দেখেছি বিচ্ছেদ, আর এটা হচ্ছে বিচ্ছিন্ন। একই নিয়মে দেখেন স্বরবর্ণের পরে কি থাকবে? স, তাহলে হবে চ, এটা ভাঙলে কি হয়? বি যোগ চিহ্ন। দেখেন প্রথম অংশে বি স্বরবর্ণ আছে, দ্বিতীয় অংশে স আছে, উভয় মিলে চ হয়েছে, একটা স ছিল আর একটা চ, তাহলে উভয় মিলে হয়েছে চ ছ। ঠিক আছে, তাহলে স্বরবর্ণের পরে ছ থাকলে চ হয় বা চ ছ হয়, এটা একটা নিয়ম, এটাও পরীক্ষা আসে। তারপরে দেখেন মৃন্ময়, মৃন্ময় বাংলা কি হয়? মৃৎ যোগ ময়। এটা কোন নিয়মে হয়েছে? আমরা একটু বেশ কিছু আগে আমরা দেখিয়েছি কি অঘোষ, অল্পপ্রাণ, তারপরে নাসিক্য, উভয় মিলে নাসিক্য হয়। তাহলে অঘোষ অথবা অল্পপ্রাণ প্রথম অংশে থাকবে আর দ্বিতীয় অংশে থাকবে নাসিক্য, ইজিক্যাল টু কি হবে? ঘোষ অথবা নাসিক্য হবে। তাহলে দেখেন মৃৎ, খণ্ডতা মানে ত, অর্থাৎ অল্পপ্রাণ এবং অঘোষের মধ্যে ত রয়েছে, ত হচ্ছে বর্গের, ত বর্গের প্রথম ধ্বনি, তাহলে অঘোষ হচ্ছে কি 1 আর 2, অল্পপ্রাণ হচ্ছে বর্গের 1 আর 3, তাহলে এটা এক বর্ণ, প্রথম বর্ণ, ত বর্গের প্রথম। আর দ্বিতীয় অংশে আছে নাসিক্য, প ফ ব ভ ম, মটা হচ্ছে নাসিক্য। ঠিক আছে, আবার ইজিক্যাল টু কি হবে? ঘোষ অথবা নাসিক্য। তাহলে দেখেন দন্তন্য আছে, এই দন্তন্যটাও কিন্তু নাসিক্য, এখানে দন্তন্য পরিণত হয়েছে। তাহলে অঘোষ অল্পপ্রাণ প্রথমে থাকবে, দ্বিতীয় অংশে নাসিক্য থাকবে, তাহলে উভয় মিলে কি হবে? হয় ঘোষ ধ্বনি হবে ওই বর্গের, এখানে যেটা থাকবে তার ঘোষ হবে অথবা নাসিক্যটা হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখেন সংবিধান, আরেকটা ছিল